আর আজকে তার সাথে ইম্পর্টেন্ট কথা মধ্যে উনি জানিয়েছেন যে তারা যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হচ্ছে, আপনারা জানেন যে ইউএন এ একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হচ্ছে, যেটা জুলাই এবং আগস্টের যে রিভলিউশন সেটার উপরে তারা যেই ওই সময় যেই অ্যাট্রোসিটি গুলো হয়েছে সেটার উপরে তারা ইনভেস্টিগেট করছে। সেই অ্যাট্রোসিটির উপরে তারা একটা রিপোর্ট আশা করছে। ওরা আজকে জানিয়েছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটার ফাইনালাইজ করতে পারবে রিপোর্টটা, এবং রিপোর্ট করার পরে তারা চিফ অ্যাডভাইজার মহোদয় এবং সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি তাকে দিবে। এছাড়া অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ হয়েছে, এটা খুবই বড় একটা ইস্যু। আপনারা জানেন নতুন প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, রাখাইন খুবই ভোলাটাইল সিচুয়েশন, সেখান থেকে আসছে, তাদের বিষয়ে আলাপ হয়েছে। দুইজনে কিভাবে আসিয়ানের যাতে আরো ভালো রোল প্লে করতে পারে সেই বিষয়ে আলাপ হয়েছে, এবং বাংলাদেশের যে কমিশনগুলো হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আইসিটি, আপনি জানেন আইসিটি যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সেগুলো নিয়ে ইনভেস্টিগেট করছে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং পরিশেষে বলবো যে তারা জানিয়েছে যে তারা যেহেতু বাংলাদেশের এই ট্রানজিশনকে সাপোর্ট করতে চায়, তারা তাদের অফিসকে এক্সটেন্ড করতে চাচ্ছে, এটা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমাদের আজকের এই মিটিং এর মূল বিষয়। আর এই বিষয়ে আরো দু একটা বিষয় ডেভেলপমেন্ট আছে, সেটা আজাদ মজুমদার বলবেন, এবং আমাদের ডিপিএস আজাদ মজুমদার এবং ডিপিএস অপূর্ব জাহাঙ্গীর বলবেন। আমি আজাদ মজুমদারকে পাস করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা জানেন যে কিছু প্রতিবেদন ছাপা হয়েছিল দৈনিক কালবেলায় জনপ্রশাসন সংক্রান্ত, ডিসি নিয়োগ সংক্রান্ত একটা বিষয়ে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, এবং সেই রিপোর্টটিকে খুব সিরিয়াসলি নিয়ে সরকার খুবই উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠন করেছিল। এই কমিটির প্রতিবেদন সরকারের হাতে এসেছে, এবং প্রতিবেদনে আসলে যা জানা গেছে যে প্রকাশিত রিপোর্টটি সত্য নয়। আমাদের তদন্ত কর্মকর্তারা এটা জানতে পেরেছেন। আমাদের সরকারের পক্ষ থেকে এখন আসলে দৈনিক কালবেলাকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের রিপোর্টটি পর্যালোচনা করে এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাদের। জন্য বাংলাদেশ সরকার WHO-র কাছে একটি চিঠি দিয়েছেন, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে যাতে বাংলাদেশ ডিরেক্টলি WHO-র সাথে কমিউনিকেট করতে পারে এবং যাতে রিজিওনাল ডিরেক্টরের দ্বারা কমিউনিকেট করতে না হয়। আপনারা জানেন যে বর্তমানে WHO আমাদের এখানকার রিজিওনাল ডিরেক্টর যিনি আছেন সামাওয়াদিক পুতুল, শি ইজ ডিসফাংশনাল ফর আস রাইট নাও। তার বিরুদ্ধে যেহেতু শি হ্যাজ বিন ইমপ্লিকেটেড ইন সেভারাল ক্রিমিনাল কেসেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস, সেহেতু WHO-কে জানানো হয়েছে যে ওনার থ্রুতে যাতে কমিউনিকেট করতে না হয় এবং যাতে বাংলাদেশ ডিরেক্ট কমিউনিকেট করতে পারে, সেজন্য আর্জেন্ট অ্যাকশন নেওয়ার জন্য WHO-কে রিকোয়েস্ট করা হয়েছে। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। বেসিক্যালি নিয়মটা হচ্ছে যে যেহেতু WHO রিজিওনাল ডিরেক্টর একজন অ্যাপয়েন্ট করে, সো আগে তার সাথে লিয়াজো মেনটেন করে দেন WHO-র সাথে করতে হয়। তো আমরা বাংলাদেশ সরকার চাচ্ছে যে যাতে ডিরেক্টলি, যেহেতু এখন যিনি রিজিওনাল ডিরেক্টর আছেন আমাদের পুতুল, তিনি আপনারা জানেন যে পতিত স্বৈরাচারী সরকারের পরিবারের একজন সদস্য তিনি। সো তিনি এখন বাংলাদেশের সহায়তা কতদূর আসবেন সেটাও একটু প্রশ্নবোধক। সো বাংলাদেশ সরকার চাচ্ছে যে যাতে তার সাথে বেসিক্যালি মানে লিয়াজো মেনটেন না করে ডিরেক্টলি WHO-র সাথে কথা বলা যায় কিনা। ইস্যুটা ইথিক্যাল ইস্যু। আপনি জানেন তার বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কিছু ক্রাইমসে উনি ইমপ্লিকেটেড হয়েছেন। তো ইমপ্লিকেটেড হলে যেটা হয় যে তার মাধ্যমে তো
মানে এবং তাকে তার এখানে অ্যাকাউন্টসটা প্রেজেন্ট করা হয়েছে এবং উনি তাকে বাংলাদেশ ফিনান্সিয়াল যে BFIU আপনি জানেন তারা ইনভেস্টিগেট করছে সেই ক্ষেত্রে যেটা হয় যে তাকে তার মাধ্যমে তো আমাদের কাজ করার কোনো মানে প্রশ্নই উঠে না। তো সেই জন্য যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে WHO এর সাথে সরাসরি কাজ করতে। আরেকটা হচ্ছে ওনাদেরকে আমরা বলেছি যে তার মানে এই বিষয়ে তারা কি আর্জেন্ট অ্যাকশন নিচ্ছে সেটাও যেন আমাদেরকে জানায়। থ্যাংক ইউ। অলরেডি দেওয়া হয়ে গেছে। ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমান সরকার শুরু থেকে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার এবং দেশে যাতে কোনো ক্রাইম না ঘটে, ক্রাইম প্রিভেন্ট করা এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর যথাযথ তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া। এই ক্ষেত্রেও আপনি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই অপরাধগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কেউ যদি অভিযুক্ত থাকে তাহলে তাকে গ্রেপ্তারপূর্বক বিচারের মুখোমুখি করার জন্য তারা উদ্যোগী হবেন, এটাই আমরা আশা করি এবং সরকারের পক্ষ থেকে সবসময় এই নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া আছে। ধন্যবাদ। প্রচুর কষ্ট হচ্ছে, আজকেও তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে। আরেকটি পক্ষ যে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা 35 করার দাবিতে আন্দোলন করছে, সেজন্য মানুষের রাস্তাঘাটে কি অবস্থা আপনারা দেখেছেন। তো আমি জানতে চাচ্ছি এই বিষয়ে কদিন আগে একটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে, লাস্ট সরকারি সিদ্ধান্তটাকে এই যে এই প্রেক্ষাপটে 7 কলেজ এবং 35 করার দাবি। ধন্যবাদ। 7 কলেজের ঘটনা নিয়ে আপনি দেখেছেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে একটি বিবৃতি দিয়েছেন। আসলে এর বাইরে আমাদের এই মুহূর্তে আর নতুন করে আপনাদেরকে আর জানানোর কিছু নেই। এটা আর আন্দোলন সংগ্রামের কথা আমরা আগেও আপনাদেরকে বলেছি যে প্রত্যেকেরই তাদের দাবি দাওয়া জানানোর অধিকার আছে। গত 15 বছরের দুঃশাসন এবং অপশাসনের ফলে মানুষের মনে অনেকের মধ্যে অনেক ধরনের ক্ষোভ জন্ম নিয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন তারা তাদের দাবি দাওয়াগুলো যেন উপযুক্ত চ্যানেলের মাধ্যমে সবাইকে সরকারকে জানান, তাহলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবেই যেন কোনো দুর্ভোগ না হয় সেটার জন্য উনি সবাইকে আহ্বান জানাচ্ছেন। আমরাও আজকে আবার সেই আহ্বানটাই পুনর্ব্যক্ত করছি এবং সবাইকে বলবো তাদের যে কোনো দাবি সরকার শুনতে প্রস্তুত এবং সেটা নিয়ে পর্যালোচনা করে উপযুক্ত একটা সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত রয়েছে। কিন্তু সবার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা আগে যে আহ্বান জানিয়েছেন, আজকেও ওনার পক্ষ থেকে আমরা সবাইকে সেই একই আহ্বানই জানাবো। ইসি সার্চ কমিটির গেজেটটা কবে লেখা হবে? এটা আমরা আশা করছি যে 1-2 দিনের মধ্যে হবে, আপনারা হলেই আপনারা জানতে পারবেন। যে রিপোর্ট, তারপর আমাদের ট্রাইব্যুনাল, সবকিছু মিলে আসলে সমন্বয়টা কিভাবে হবে এই কমিশনের সাথে ট্রাইব্যুনাল, আবার হচ্ছে ইভেন যে কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন যে রিপোর্টটা দিচ্ছে ডিসেম্বরে, সবকিছু আসলে সমন্বয়টা কিভাবে হবে এই ক্ষেত্রে? একটা তো ইউএন এর রিপোর্টটা কিন্তু পুরো ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট, আমাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, আমাদের এখানে কোনো রোল নাই। তারা আসছেন, তারা দেখেছেন যে এখানে কি ধরনের অ্যাট্রোসিটিস হয়েছে এবং সেই অনুযায়ী তারা নিজেরা ইনভেস্টিগেট করছেন, তাদের টিম দিয়ে ইনভেস্টিগেট করছেন। তো ওইটার যেটা ইনভেস্টিগেশন যখন শেষ হবে তারা অবভিয়াসলি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে তারা রিপোর্ট দিবেন। আর কমিশন তো এটা একটা সেপারেট জিনিস, কমিশনের রিপোর্টগুলো কমিশন তাদের মতো 31শে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে সাবমিট করার কথা এবং সেই অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট পরবর্তীতে ওই রিপোর্টগুলো নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি, তাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি হাবিব রহমান, আমি 71 টেলিভিশনে কাজ করি। একটা প্রশ্ন, সেটা হলো যে চিফ অ্যাডভাইজার যে গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন যে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা হবে, আসলে বিষয়টা যদি একটু স্পষ্ট বা ক্লিয়ার করতেন কোন প্রক্রিয়ায় বা কিভাবে ফিরিয়ে নিয়ে আসার জায়গাগুলো। উনি কিন্তু ইন্টারভিউতে বলেছে যে যখন যেহেতু ওনার বিরুদ্ধে কেস চলছে এবং তখন তথ্য প্রমাণ পাওয়ার পর তারপর তাকে ফিরিয়ে আনা হবে। তো এটা মানে ভার্ডিক্ট হওয়ার পর তারপর ওনাকে ফিরিয়ে আনার প্রসেস আনা হবে। সো অলরেডি
যেহেতু এখানে আমাদের সাথে ভারতের সাথে একটা ট্রিটি রয়েছে, সো হয়তো ট্রিটির মাধ্যমেই ওনাকে ফেরায় আনা সম্ভব, কিন্তু সেটা আসলে ভার্ডিক্ট হওয়ার পর আমরা বলতে পারবো আর কি। না, এই পুরো বিষয়টা ইন্টারিম গভর্নমেন্টের চেয়েও এই পুরো বিষয়টা কিন্তু একটা পলিটিক্যাল কনসালটেশনের বিষয় আছে। আপনি যদি আজকে যে ওনার ইন্টারভিউটা দেখেন, ওইখানে কিন্তু একটু নিচেই উনি বলেছেন যে এই আমরা তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, তো এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশন সেটার উপরে ডিপেন্ড করবে। বাট কারেন্ট ফর্মে আমরা কোনো এই প্যাসিভ পার্টির কোনো রোল দেখছি না।